এই ইয়াকুজা মাফিয়ারা ভুল করে একটি এনজিও কর্মীকে মেরে ফেলে। তাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা করে, কারণ যাকে তারা মেরেছে সে ছিল একটা ভয়ঙ্কর মারাত্মক সৈনিকের আপন বোন, যে একটা নৃশংস যুদ্ধ থেকে ফিরেছে। এই সৈনিক ইতিমধ্যে যুদ্ধে তার সঙ্গীদের হারিয়েছে, আর তাদের মৃত্যুর রাগ সে এই ইয়াকুজা মাফিয়াদের উপর ঝাড়তে চলেছে। আসলে এই সব কিছু শুরু হয়েছিল কয়েকদিন আগে। জন নামের একজন প্রাক্তন মেরিন সৈনিক তার সঙ্গীদের মৃত্যুর জন্য ডিপ্রেশনে ভুগছিল। সে তাদের স্মরণ করতে করতে নিজেও প্রাণ দিতে চায়। তাই সে 3টে গ্লাসে উইস্কি ঢালে। একটাতে কিছু মেশায় না, দ্বিতীয়টায় একটা বুলেট, আর তৃতীয়টায় 2টো বুলেট মেশায়। মৃত্যুর খেলা খেলতে সে তার মৃত সঙ্গীদের নাম গুনতে শুরু করে, আর 2টো বুলেটওয়ালা গ্লাসে তার গোনা শেষ হয়। সেই গ্লাসের উইস্কি খেয়ে জন সেই 2টো বুলেট তার রিভলভারে ভরে নিজেকে শুট করতে যায়, কিন্তু মনে হয় সেদিন আজরাইল ছুটিতে ছিল, কারণ ভাগ্যক্রমে গুলি চলে না। এরপর সে সারাদিন ঘরে বসে মদ গিলতে থাকে, কিন্তু সেদিন তার মদের স্টক ফুরিয়ে যায়। তাই সে মার্কেটে মদ কিনতে বের হয়। দোকানে সে জিনিসপত্র দেখছে, হঠাৎ 2টো ডাকাত দোকানে ঢুকে পড়ে। তাদের একজন জনের দিকে বন্দুক তাক করে। জন কিন্তু একটুও ভয় পায় না। সে ডাকাতকে বলে, পেটে নিশানা লাগানোটা বড্ড বাজে আইডিয়া। পরক্ষণে সে ডাকাতের বন্দুক কেড়ে নিয়ে বলে, বুকে বা মাথায় নিশানা করতে হয়। এটা দেখে বন্দুকধারী ডাকাতটা একটু ভয় পেয়ে যায়, আর সেই এক মুহূর্তের মধ্যেই জন 2টো ডাকাতকে ঠান্ডা করে দেয়। কিন্তু এই ঘটনা শেষ হতেই জনের মন দোকানে থাকে না। তার চোখের সামনে যুদ্ধের স্মৃতিগুলো দৌড়াতে শুরু করে, যেন তাকে ডুবিয়ে দেওয়ার জন্য ছুটে আসছে। সেই রাতে জনের পক্ষে ঘুমানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। মনে হচ্ছিল যেন কোনো ভারী জিনিস তার বুকের ওপর চেপে তাকে পিষে ফেলছে। ফ্রাস্ট্রেটেড হয়ে সে তার কঠিন ট্রেনিং এর সাহায্যে এই স্মৃতিগুলো ভুলতে চেষ্টা করে, কিন্তু সব চেষ্টাই বৃথা যায়, কারণ সে আরো রেগে গিয়ে দেয়ালে জোরে জোরে ঘুষি মারতে শুরু করে। সে ততক্ষণ ঘুষি মারে যতক্ষণ না তার হাতের গাঁট থেকে রক্ত ঝরতে শুরু করে। সকাল হয়, কিন্তু জন এখনো সূর্যের আলো দেখার জন্য প্রস্তুত ছিল না। তাকে মনে হচ্ছিল যেন সে কোনো ভয়ানক হ্যাংওভারে আছে, আর কোনো রকমে সোজা হয়ে দাঁড়াতে পারছে। ঠিক তখনই দরজায় কেউ জোরে টোকা দেয়। দরজা খুলতেই সে দেখে দাঁড়িয়ে আছে তার বোন সিন্ডি, যাকে আজ জনের এয়ারপোর্ট থেকে তুলতে যাওয়ার কথা ছিল, কিন্তু রাতের হ্যাংওভারের কারণে সে এটি পুরোপুরি ভুলে গিয়েছিল। সিন্ডিকে দেখে সে অবাকও হয় না, কারণ তার আগে থেকেই ধারণা ছিল যে সিন্ডি নিজেই চলে আসবে। সিন্ডি তাকে বলে সে কয়েকদিনের জন্য এক বন্ধুর বাড়িতে এসেছে, তারপর আবার ব্রাজিলে ফিরে যাবে। এছাড়া সে জানায় ব্রাজিলের কিছু বিপজ্জনক এলাকায় সে কাজ করছে, আর চ্যারিটির মাধ্যমে কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে। জনের তার বোনের এই আইডিয়াটা মোটেও পছন্দ হয় না, কিন্তু তার বোনের সঙ্গে তর্ক করা তার কাছে একদম বেকার মনে হয়। যাওয়ার আগে সিন্ডি জনের ওষুধগুলো চেক করে, যেগুলো তার মানসিক অবস্থা ঠিক রাখতে সাহায্য করছিল। কিন্তু ভালো করে দেখে সিন্ডি বুঝতে পারে জন ওষুধের বদলে চুইংগাম খাচ্ছে। মাথা নেড়ে সিন্ডি সেখান থেকে চলে যায়। এরপর কয়েকদিনের জন্য সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। কিছুদিন পর আমরা ব্রাজিলের 2জন অফিসার ক্যাটরিনো আর পাওলোকে দেখি, যারা সমুদ্রের কাছে সিন্ডিকে খুব খারাপ অবস্থায় পায়। দেখে মনে হচ্ছিল কেউ তাকে নৃশংসভাবে আঘাত করেছে। এই খবরটা দ্রুত হেডলাইনে ছড়িয়ে পড়ে, কারণ সিন্ডি ছিল আমেরিকার বাসিন্দা, আর এখন সে ব্রাজিলে ছিল। তাড়াতাড়ি এই খবরটা জনের কাছেও পৌঁছে গিয়েছিল। বোনের খবর পাওয়ার পর জন আর এক মুহূর্ত নষ্ট না করে প্রথম ফ্লাইটেই ব্রাজিল চলে যায়। এদিকে আমরা আরো 2জন অফিসারের দেখা পাই। তাদের নাম থিয়াগো সান্তো আর তার পার্টনার কার্লোর বারারো। তারা ফাভেলায় অস্ত্র পাচারকারীদের খোঁজে ব্যস্ত ছিল। তখনই ক্যাটারিন আর পাওলো তাদের কাছে হাজির হয়। ক্যাটারিনা শান্তর হিংস্র কায়দা কানুন একদম পছন্দ করতো না। সে তাকে ধমক দিয়ে বলে, তুমি তোমার মতো করে বড্ড বাড়াবাড়ি করছো আর এলাকার ওপর অত্যাচার দেখাচ্ছ। কিন্তু শান্ত কারো সমালোচনা সহ্য করতে পারে না। নিজের পক্ষে কিছু বলার বদলে সে উল্টো ক্যাটারিনকে ভয় দেখায়, বলে তোমার এই নরম মনোভাবেই আমাদের এলাকায় অপরাধ বাড়ার কারণ, আর এই অপরাধ এখন একজন আমেরিকান নাগরিকের জান নেওয়ার কাছাকাছি পৌঁছে গেছে। ঠিক তার কথা শেষ হওয়ার আগেই একজন স্থানীয় লোক শান্তর দিকে পাথর ছুঁড়ে মারে। পাথর লাগতেই দুই পক্ষ তাদের বন্দুক বের করে ফেলে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি যেন যুদ্ধক্ষেত্রে বদলে যায়। কিন্তু শান্ত যখন বুঝতে পারে যে স্থানীয় লোকের সংখ্যা তাদের থেকে অনেক বেশি, তখন সে এক পা পিছিয়ে যায়। তারপর সে একটা প্রস্তাব দেয়, কেন আমরা একটা লড়াই করি না? তোমরা তোমাদের সবচেয়ে শক্তিশালী লোককে আমাদের সঙ্গে লড়তে পাঠাও। স্থানীয়রা তাদের মধ্যে সবচেয়ে তাগড়া লড়াকু কাবোকে বেছে নেয়, আর শান্ত তার সঙ্গী বারোকে কাবোর মোকাবেলা করার জন্য দাঁড় করিয়ে দেয়। সঙ্গে বলে, যদি বারো হেরে যায় তাহলে পুলিশ কাউকে গ্রেপ্তার না করে চলে যাবে। এরপর লড়াই শুরু হয়। বারো যে ছিল বেশ শক্তিশালী, বেশিক্ষণ সময় নষ্ট না করে পুরো জোরে তার প্রতিপক্ষকে একটা আঘাত করে অজ্ঞান করে দেয়। এটা দেখে সেখানে দাঁড়ানো সবাই চুপ হয়ে যায়, কিন্তু হঠাৎ শান্ত জোরে জোরে হাসতে শুরু করে আর বলে, আমরা আর আমাদের লোকজন যখন খুশি এখানে ফিরে আসতে পারি। শান্ত আর তার সঙ্গীরা যখন সেখান থেকে চলে যেতে শুরু করে, তখন স্থানীয় লোকজন তাদের ঘৃণার চোখে তাকাতে থাকে, যেন তারা কোনো বড় ভুল করে ফেলেছে। কিন্তু শান্তর তাতে কিছু যায় আসে না। সে শুধু তার কাজে মন দিয়ে থাকে, আর এটা তার ভেতরের গভীর চিন্তাধারার প্রতিফলন। এদিকে জন ব্রাজিলে পৌঁছায়। সেখানে পৌঁছাতেই আমেরিকার দূতাবাসের ম্যানি রেডলি তাকে স্বাগত জানায়। ম্যানি জনের পুরনো বন্ধু, আর সেও একজন প্রাক্তন সৈনিক। জনের সঙ্গে তার অনেক যুদ্ধে অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে। তারপর তারা দুজনে একসঙ্গে
হাসপাতালের দিকে রওনা দেয়। হাসপাতালে পৌঁছে জন তার বোন সিন্ডিকে কোমায় দেখে। তাকে এই অবস্থায় দেখে জনের মন ভেঙে যায়, আর সে সিন্ডির অজ্ঞান অবস্থা দেখে নিজেকে আবার কল্পনায় হারিয়ে ফেলে। তার চোখের সামনে রক্তে ভেজা বালি আর গোলাগুলির পরের ভয়ঙ্কর নীরবতার স্মৃতি ভেসে ওঠে। তখনই শান্ত সেখানে এসে জনকে বলে ফাভেলা খুবই বিপজ্জনক জায়গা, যেখানে অপরাধীরা তাদের আস্তানা বানিয়ে ফেলেছে। ম্যানি জনকে জানায় সে এই কোর্সের লিড ডিটেকটিভ, আর তাকে শান্ত থাকার পরামর্শ দেয়, কারণ সে জানতো জন কারো কথা শোনে না। শান্ত যে সময় নষ্ট না করে কাজে লেগে থাকে। জনকে বলে ফ্যাবেলা ট্যুরিজমের জন্য নয়। কিছুক্ষণ পর স্যান্তো আর জন ফ্যাবেলার দিকে রওনা দেয়। পথে স্যান্তো বলে এখানকার বাচ্চারা পরবর্তী প্রজন্মের অপরাধী হয়ে উঠবে। জনের তখন মনে হচ্ছিল যুদ্ধ তাকে সব জায়গায় তাড়া করছে, শুধু যুদ্ধক্ষেত্র নয়, সর্বত্রই তাকে তাড়া করছে। দুজনেই একটা বিষয় একমত হয় যে দুনিয়াটা বড্ড অহংকারী হয়ে গেছে, যাকে কখনো ক্ষমা করা যায় না। ফাবেলায় জন আবার ক্যাটরিনার সঙ্গে দেখা করে। ক্যাটরিনা কথা শুরুতেই হঠাৎ একটা গানশটের আওয়াজ শোনা যায়। জনের সিক্স সেন্স তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠে। সে না ভেবেই ক্যাটরিনার সাইড গান কেড়ে নেয়, কিন্তু পরে জানা যায় সেটা শুধু একটা পুরনো গাড়ির ব্যাকফায়ার ছিল। শান্ত আশেপাশে তাকিয়ে জনের দিকেও নজর দেয় আর ক্যাটরিনাকে বলে তোমার আমেরিকার অতিথির ওপর একটু নজর রাখা উচিত। শান্ত চলে যাওয়ার পর ক্যাটরিনা জনকে ফাবেলার আসল চেহারা দেখায়, যেখানে স্কুল আর ক্লিনিকগুলো এখন আর সরকারের ফান্ড পায় না। সে বলে এখানকার ড্রাগ মাফিয়াই তাদের বেতন দেয়, আর তাই স্থানীয় লোকজন তাদের রক্ষা করে। না করলে তাদের যেটুকু নিরাপত্তা আছে সেটিও হারিয়ে যেতে পারে। এসব জানার পর জনের চোখে একটা গভীর বিষণ্ণতা ভর করে। ক্যাটরিনার জন্য পুলিশ অফিসার হওয়া কোনো বিপদের চেয়ে কম ছিল না। তার একটা ভুল পদক্ষেপ পুরো এলাকাকে ধ্বংস করে দিতে পারত। এদিকে হাসপাতালে সিন্ডির অবস্থা হঠাৎ খারাপ হতে শুরু করে। জন তখন তার পাশেই ছিল। সে তাড়াতাড়ি নার্স ডাকতে ছোটে, কিন্তু তখনই তার মনে পড়ে কিছু একটা গন্ডগোল আছে, কারণ কিছুক্ষণ আগে একজন মহিলা ডাক্তারের পোশাক পরে সিন্ডির ঘরে ঢুকেছিল। সম্ভবত সেই সিন্ডির লাইফ সাপোর্ট মেশিন বন্ধ করে দিয়েছে, নয়তো কেউ তাকে মেরে ফেলার চেষ্টা করছে। বোনের এই অবস্থা দেখে জনের রাগ আরো বেড়ে যায়। সে সিন্ডির বেডের পাশে 24 ঘন্টা পুলিশ মোতায়েনের দাবি জানায়। সঙ্গে সঙ্গে তার বোনের সঙ্গে যা যা ঘটেছে তা জানতে ফ্যাবেলার দিকে রওনা দেয়। ফ্যাবেলায় পৌঁছে সে কুকা নামের একটা ছেলের সঙ্গে দেখা করে, যাকে সে সমুদ্রের কাছে দেখেছিল, যেখানে সিন্ডিকে পাওয়া গিয়েছিল। জন যখন কুকার গলায় সিন্ডির নেকলেস দেখে তার রক্ত গরম হয়ে যায়। সে কুকাকে ধরে জেরা শুরু করে, কিন্তু কুকা আর তার বন্ধুরা উল্টো জনের উপর হামলা করে বসে। তারা জানতো না জন তাদের কি হাল করবে। সেখানে কেউই জনের সঙ্গে পেরে ওঠার ক্ষমতা রাখে না। লড়াইটা মাত্র কয়েক সেকেন্ডে শেষ হয়ে যায়। কুকা তার শেষ চাল হিসেবে ছুরি বের করে। কুকার ছুরিও জনের ওপর কোনো কাজ করে না। জন উল্টো সেই ছুরিটা কুকারের দিকে ঘুরিয়ে দেয়। তারপর জন তাকে হুমকি দিয়ে শেষবারের মতো সিন্ডির ব্যাপারে কিছু জানার চেষ্টা করে, কিন্তু ভাষার সমস্যার কারণে কুকা কিছুই বলতে পারছিল না। পরিস্থিতি খুবই সিরিয়াস হয়ে উঠেছিল। ঠিক তখনই ক্যাটরিনা এসে পরিস্থিতি সামলে নেয়। সে জনকে বোঝায় সিন্ডি আর কুকার পরিবারের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। এই নেকলেসটা ছিল সিন্ডি আর কুকার বোন মারিয়ার বন্ধুত্বের প্রতীক। ক্যাটরিনা জানায় কুকার বোনকেও কিডন্যাপ করা হয়েছে, আর এখনো তার কোনো খোঁজ মেলেনি। তখন জন তার ভুল বুঝতে পেরে কুকার কাছে ক্ষমা চায়। এরপর কুকা জনকে সিন্ডির একটা নোটবুক দেয়, যেটা তাকে সেই খুনিদের কাছে পৌঁছাতে সাহায্য করতে পারে যারা সিন্ডির সঙ্গে এসব করেছে। নোটবুকটা দেখে জন লক্ষ্য করে এর কিছু পাতা ছেঁড়া। এটা দেখে সে একটু চিন্তিত হয়। তবে নোটবুকে একজন ফটোগ্রাফারের কন্ট্যাক্ট পায়, যাকে সিন্ডি সম্প্রতি তার কাজের জন্য হায়ার করেছিল। জন দেরি না করে তাকে ফোন করে একটি ক্যাফেতে দেখা করতে বলে। দেখা হলে ফটোগ্রাফার জনকে বলে সিন্ডি তাকে একটা প্রজেক্টের জন্য হায়ার করেছিল, যেখানে ফাবেলার বাচ্চাদের খারাপ জীবনযাপনের ডকুমেন্ট করার কথা ছিল। কিন্তু এটা শুধু এটুকুই ছিল না, সিন্ডি আরেকটা জিনিসেরও খোঁজ করেছিল। সে রাতের রাস্তায় কাজ করা মেয়েদের গায়েব হওয়ার তদন্ত করছিল। তার সন্দেহ ছিল এই তদন্তের কারণে তার বিপদ হতে পারে। তবুও সিন্ডি ভয় না পেয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। ফটোগ্রাফার আরো বলে সিন্ডি তাকে বলেছিল গোপনে তার এক খবরদাতার সঙ্গে মিটিং এর কিছু ছবি তুলতে। সিন্ডির কথা মতো সেসব ছবিও তুলেছিল। এত কিছু জানার পর জন তাকে ধন্যবাদ দিয়ে জড়িয়ে ধরে। জড়ানোর সময় জন চুপিসারে তার পকেট থেকে একটা ফ্ল্যাশ ড্রাইভ চুরি করে নেয়। জনের সঙ্গে দেখা করে ফটোগ্রাফার যখন তার গাড়িতে বসে, তখনই হঠাৎ একটা প্রচন্ড বিস্ফোরণ হয়। গাড়িতে আগুন লেগে যায় আর ফটোগ্রাফার ঘটনাস্থলেই মারা যায়। আশেপাশের অনেক মানুষ আহত হয়। এই ঘটনায় জনের মনে আবার যুদ্ধের স্মৃতি ফিরে আসে, কিন্তু সেই হট্টগোলের মাঝে তার নজর পড়ে সেই মহিলার উপর, যে আগে সিন্ডিকে মারার চেষ্টা করেছিল। জন দেরি না করে তার পিছু নেয়, কিন্তু ঘুরতেই একটা কালো গাড়ি তার সামনে দ্রুত এসে দাঁড়ায়। গাড়ি থেকে বন্দুকধারীরা অটোমেটিক গান দিয়ে তার উপর গুলি চালাতে শুরু করে। জন কোন রকমে গুলি এড়িয়ে পাশে দাঁড়ানো গাড়ির পেছনে লুকায়, কিন্তু দুর্ভাগ্যবশত গোলাগুলিতে একজন সিকিউরিটি গার্ডের প্রাণ চলে যায়। জন তড়িঘড়ি সেই গার্ডের বন্দুক তুলে নিয়ে পাল্টা গুলি চালায়। কয়েকজন হামলাকারীকে সে মেরে ফেলে আর বাকিরা পালিয়ে যায়। কিছুক্ষণ পর জন রেডলির অফিসে গিয়ে হামলার কথা জানায়। সঙ্গে হামলাকারীদের হাতে অদ্ভুত ট্যাটুর কথাও উল্লেখ করে। তার মানে কোথাও একটা সন্দেহ ছিল, এরা হয়তো জাপানি আন্ডারওয়ার্ল্ডের লোক হতে পারে। এছাড়া সে সেই মহিলার কথাও বলে যার পিছু সে নিয়েছিল। সে দেখতে একদম জাপানিজ মনে হচ্ছিল। তখন জন ফটোগ্রাফারের ফ্ল্যাশ ড্রাইভ থেকে একটি ছবি বের করে, যেখানে সিন্ডি একটা লোককে
লোককে নাইট ক্লাবের বাইরে দেখেছিল। ছবিটা দেখে রেডলি তৎক্ষণাৎ এই জায়গাটা চিনে ফেলে। তারপর সে জনকে সেই ক্লাবে নিয়ে যায়। ক্লাবের মধ্যে জন সাধারণ মানুষের মতোই ভাব রেখে সেই লোকটার পিছু নেয় যাকে তারা ছবিতে দেখেছিল। পিছু করতে করতে সেই লোকটাকে বাথরুম পর্যন্ত নিয়ে আসে। জন তাকে ধরে সিন্ডির উপর হামলাকারীদের সম্পর্কে জিজ্ঞাসা শুরু করে। লোকটার হাতে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল যেগুলো সে ঘাবড়ে গিয়ে মাটিতে ফেলে দেয়। সেই ডকুমেন্টে কিছু হাই প্রোফাইল ক্লায়েন্টের তথ্য ছিল। জন তাকে মেরে ফেলার হুমকি দিয়ে তাদের ঠিকানা জানতে চায়। লোকটা সিন্ডির উপর হামলাকারীদের সঙ্গে জড়িত ছিল। পরের দিন জন আর রেডলি তাদের নতুন টার্গেটের দিকে এগিয়ে যায়, একটা আলিশান ভিলা যেটা ছিল ধনী আর ক্ষমতাশীলদের খেলার মাঠ। অন্যদিকে শহরের আরেক প্রান্তে শান্ত আর তার ইউনিট ড্রাগ পাচারকারীদের বিরুদ্ধে একটা নৃশংস অপারেশনের জন্য তৈরি হচ্ছিল। শান্ত তার টিমকে বলে কারো ওপর দয়া করা হবে না। অপারেশন শুরুর আগে শান্ত হাঁটু গেড়ে প্রার্থনা করে, যেটা সে মানসিক শান্তির জন্য সবসময় করত। ফাভেলায় শান্তর ইউনিট পৌঁছাতেই অনেক হইচই পড়ে যায়। মুহূর্তের মধ্যে তার টিম সে এলাকায় ঢুকে পড়ে। তারা কাউকে গ্রেফতার করে না, শুধু লাশ ফেলতে থাকে। এদিকে জন যখন ভিলায় পৌঁছায় তার উপস্থিতিতে সেখানকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন একজন গার্ড সেই মহিলাকে জনের কথা জানিয়ে দেয় যে সিন্ডিকে মারার চেষ্টা করেছিল। মহিলাটি গার্ডকে বলে কোনোভাবেই আমাদের বস হিরোমোটাকে বিরক্ত করা যাবে না। এরপর জনকে ব্যালকনি নিয়ে যাওয়া হয়। সেখানে সে একটা ভ্যান আসতে দেখে যেখান থেকে কয়েকজন অল্প বয়সী মেয়ে নামছিল। তাদের মধ্যে জনের চোখ পড়ে কুকুর নিখোঁজ বোন। সে তৎক্ষণাৎ তাকে চিনে ফেলে। ঠিক তখনই জনের পেছনে দাঁড়ানো একজন গার্ড তাকে মারার জন্য হামলা করে, কিন্তু জন এত সহজ টার্গেট ছিল না। সে পুরো শক্তি দিয়ে কয়েক মুহূর্তের মধ্যে সেই গার্ডকে ঠান্ডা করে দেয়। এর কিছুক্ষণ পর সে লুকিয়ে লুকিয়ে সেই লোকদের পিছু নিতে শুরু করে, কিন্তু সেখানে চারদিকে অস্ত্রধারী লোকজন ছিল। এদিকে শান্ত আর তার টিম ফাভেলায় ড্রাগ মাফিয়াদের খতম করার কাজে ব্যস্ত ছিল। এর মাঝে শান্তর একজন লোক কয়েকজন ইয়াকুজাকে দেখে যারা বাচ্চাদের একটি গাড়িতে তুলছিল। সে কোনো কিছু না ভেবে তাদের থামাতে এগিয়ে যায়। ঠিক তখনই শান্ত এসে হাজির হয়। শান্ত যে সবসময় চালাকের সঙ্গে কাজ করে তার অফিসারের সাহসের প্রশংসা করতে হয়, কিন্তু পরক্ষণে সে তাকে গুলি করে মেরে ফেলে। এতে ইয়াকুজারা পুরোপুরি মুক্ত হয়ে যায়। এটা দেখে বোঝা যায় যে শান্ত আগে থেকেই ইয়াকাজু মাফিয়াদের জন্য কাজ করছিল। সম্ভবত সেই সিন্ডিকেটকে আহত করে সমুদ্রের কাছে ফেলে দিয়েছিল। এরপর শান্ত তার বসকে ফোন করে, আর সেই বস হলো সেই মহিলা যে সিন্ডিকে মারার চেষ্টা করেছিল। মহিলাটি শান্তকে আশ্বাস দেয় তার টাকা পোর্টে তৈরি আছে। তারপর সে তার বস হিরোমাটাকে ফোন করে জানায় একটি সমস্যা হয়েছে। জন আমেরিকান সৈনিক তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন তাকে খতম করার সময় এসেছে। সে তার বসের সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই সেই নাইট ক্লাবের লোক হিরোমোটর সামনে এসে হাজির হয়, যার কাছ থেকে ডকুমেন্ট ছিনিয়ে নিয়েছিল। লিমা জানতো তার ভুলের মাসুল তাকেই দিতে হবে। রাগে ফেটে পড়ে হিরোমাটা ও তার তলোয়ার দিয়ে এক ঝটকায় লিমাকে শেষ করে দেয়। এইদিকে জন হিরোমোটোর এলাকায় ঢুকে পড়েছে। হিরোমোটোর লোকজন তাকে চিনে ফেলে, কিন্তু জনের পক্ষে তাদের সঙ্গে পেরে ওঠা কোনো ব্যাপারই না। সে একসঙ্গে 5 জনকে ঠান্ডা করে দেয়। ঠিক যখন সে তাদের শেষ করতে যাচ্ছিল তখনই শান্ত আর বারো এসে মাঝখানে হাজির হয়। তাদের উদ্দেশ্য ছিল জনকে খতম করা, কারণ সে ইয়াকাজু মাফিয়ার ব্যবসায় বাধা দিচ্ছিল। শান্ত জনের কাজে একটা বিফ ক্রেস দাবি করে। তখনই গুলির আওয়াজ শুনে ক্যাটারিন আর তার সঙ্গী সেখানে চলে যায়। ফলে শান্তোষের সব প্ল্যান ভেস্তে যায়। জন তাদের সেই ঘরে নিয়ে যায় যেখানে কিডন্যাপ করা মেয়েদের রাখা হয়েছিল, কিন্তু সেখানে পৌঁছে দেখে একটি মেয়েও নেই। তারা মেয়েদের আগেই অন্য কোথাও সরিয়ে ফেলেছে। তখন জন তাদের ব্রিফকেসের কথা বলে যেখানে এমন কিছু ডকুমেন্ট ছিল যা দিয়ে কিডন্যাপারদের ধরা যেতে পারে। সেই সঙ্গে কিডন্যাপ হওয়া মেয়েদের সম্পর্কে অনেক তথ্য ছিল। শান্ত জনকে বলে ব্রিকটা তাদের হাতে তুলে দিতে। বাইরে যাওয়ার সময় জনের মাথা পরিষ্কার হয়ে যায়। শান্ত এসব আগে থেকেই জানতো, কারণ ডকুমেন্টগুলো লিমার নামও কোথাও উল্লেখ ছিল না। তখন যেন ক্যাটারিনাকে বলে সে যেন তৎক্ষণাৎ হাসপাতালে গিয়ে সিন্ডির অবস্থা দেখে আর সন্তানের গাড়িতে লুকিয়ে ইয়াকুজাদের ধরতে রওনা দেয়, কারণ শান্ত তার টাকা নিতে সেই পোর্টের দিকে যাচ্ছিল যেখান থেকে ইয়াকাজু মাফিয়ারা মেয়েদের অন্যত্র পাঠাতে চলেছিল। এদিকে সিন্ডিকে মারতে সেই মহিলা আবার হাসপাতালে ফিরে এসেছিল, যে আগেও তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু সে হামলা করার আগেই ক্যাটারিনা সেখানে পৌঁছে তাকে মেরে ফেলে। এদিকে জন পোর্টে পৌঁছে দেখে শান্ত ইয়াকুজাদের সঙ্গে দাঁড়িয়ে আছে। সেখানে কিডন্যাপ করা মেয়েদের একটা কন্টেইনার ভরে জাপানে পাঠানো হচ্ছিল। ক্লিক ফোন বের করে সব জানায়। রেডলি তাকে সতর্ক করে যেন সে একা তাদের সঙ্গে না লড়ে। রেডলিও বুঝতো জন কখনো কারো কথা শোনে না। জন তার সব মিলিটারি ট্রেনিং কাজে লাগিয়ে সেখানকার ইয়াকুজাদের একে একে করে শেষ করতে শুরু করে। শীঘ্রই শান্ত তার সামনে এসে পড়ে। শান্ত তার সঙ্গে লড়াই করার চেষ্টা করে, কিন্তু জন তার উপর একটা ফর্কলিস্ট ফেলে দেয় যাতে তার পা আটকে যায়। তখন বারো পেছন থেকে জনের উপর গুলি চালায়, কিন্তু সে তার বন্দুক বেশিক্ষণ ধরে রাখতে পারে না। বারো তখন হাত দিয়ে জনকে মারার চেষ্টা করে।
জন তার শক্তি আর কৌশল দিয়ে কেউ হারিয়ে দেয়, কিন্তু তখনই শান্ত ফরক্লিফট থেকে বেরিয়ে লড়াই ফিরে আসে। তবু দুজনে মিলেও জনের একটা চুলও ছিঁড়তে পারে না। এরপর লড়াইয়ে ঢোকে ইয়াকুজা বস হিরোমোটো। হাতে কাটানা নিয়ে সে খুব দক্ষতার সঙ্গে হামলা করে এবং জনের হাত কেটে দেয়, ফলে জনকে একটু পিছু হটতে হয়। এখন লড়াই দাঁড়ায় 3 জন বনাম 1 জন। শান্ত ছুরি দিয়ে আঘাত করতে যায়, কিন্তু জন সেই ছুরিটা ঘুরিয়ে বারোর পায়ে গেঁথে দেয়, সঙ্গে একটা জোরালো ঘুষি মেরে বারোকে অজ্ঞান করে। তারপর শান্তর সঙ্গে মোকাবেলা করতে তার গলার চেইন টেনে বুকে গেঁথে দেয়। এখন বাকি থাকে শুধু হিরোমাটো। জন একজন স্টিলের পাইপ তুলে নিয়ে ইয়াকুজা বসের তরলের মুখোমুখি হয়। হিরোমোটো ছিল তার যোগ্য প্রতিপক্ষ, তাই জনের তাকে শেষ করতে একটু সময় লাগছিল। সে তার জীবনের সব শক্তি এক করে হিরোমোটোকে মারতে শুরু করে, এমন ভাবে মারে যে হিরোমোটো এরপর ঠিক মতো বসতেও পারে না। এরপর জন শান্তর কাছে যায়, যে ততক্ষণে রক্ত মাখামাখি হয়ে গেছে। শান্ত জনকে একটা চাবি দেয়, যার মধ্যে এই অপারেশনের সঙ্গে জড়িত সব দুর্নীতিবাজ অফিসারদের রেকর্ড লুকিয়ে আছে। শান্ত বুঝে গিয়েছিল তার সময় শেষ। সে জনকে বলে সে অনেক ভুল কাজ করেছে, এমনকি নিরীহ মানুষকে মেরেছে, কিন্তু সিন্ডির খুনে তার কোনো হাত ছিল না। জন তার সঙ্গে কথা বলছে, এমন সময় হিরোমাটো আবার উঠে জনের ওপর হামলা করে, কিন্তু এবার জন কোনো দয়া দেখায় না। সে হিরোমোটোর ওপর গুলির বৃষ্টি ঝরিয়ে দেয়। এদিকে শান্তর শেষ নিঃশ্বাস চলছিল। জন নিজে গিয়ে কিডন্যাপ করা বাচ্চাদের মুক্ত করে। সিন্ডিও বেঁচে যায়, তবে অবস্থা এখনো খারাপ, তার জরুরি চিকিৎসার প্রয়োজন। পরের দিন রেডলি জনকে বলে, আমি তোমার সব খরচ বহন করতে রাজি, তবে একটা শর্ত, আমি তোমাকে নতুন পরিচয় দিব। রেডলি আগে থেকেই জানতো জনকে তার পুরনো নামই ফেরত দিতে হবে। মুভিটি এখানেই শেষ হয়ে যায়।